একটা ছোট হ্যাঁ, এখন প্রশ্ন করতে আমার পারি? বক্তব্য শেষ। ওই দিন বলেন। যদি জনাব ছোট না হাফিজউদ্দিন বড় আহমেদ প্রশ্ন বীর করেন। বিক্রম জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম যদি সাকিব আল হাসানকে বলতেন যে ঠিক আছে তুমি আমার কাছে এসছো, আমরা দল করছি নতুন, তাহলে আপনার কাছে কি মনে হয় সাকিব আল হাসান আর আপনি কি নতুন দল বা বিএনএম সেটি আপনারা করতে পারতেন বা করতেন? মানে আপনি যদি উৎসাহ না, দিতেন। আমি যদি উৎসাহ দিতাম তাহলে সাকিব থাকতো না। কারণ দু একদিনের মধ্যে আমরা তো 36 বছর রাজনীতি করি, কি হতে যাচ্ছে 1 মাস পরে এটা আমরা বুঝতে পারি। তো আর সুতরাং আমি সাকিব নিজেই চলে যেত আওয়ামী লীগে, ও এবং ওই মানে দিন যে আপনাকে সাকিব আমার সাথে, আপনাকে বাজিয়ে আমি যদি দেখার জন্য বলতাম এসেছিল? তুমি আসো, সম্ভবত, কিংবা আমি আপনি কতটুক দৃঢ় বা এটার প্রসপেক্ট কি নতুন দলের, এটা সে অ্যাসেস করার জন্য সে এসেছে। সাকিব কিন্তু শার্প আছে, টপ ক্লাস স্পোর্টসম্যান, এই লেভেলে ওয়ার্ল্ড লেভেলে যারা স্পোর্টসম্যান হয় দেয়ার আইকিউ ইজ ভেরি হাই, কিন্তু এবং তারা দ্রুত ডিসাইড করতে হয়। তো সে কিন্তু আমার এটা কি তার কথাবার্তায় কিন্তু এটা কি নিরুৎসাহিত তার হয়ে গেছে। কাজ? এটা কি তার কাজ? মানে সে ধরেন একজন বিরোধী দলের নেতা নতুন একটা দল করবেন কিনা সেটি বাজিয়ে দেখার জন্য বা নিজে এখানে যাবে কিনা, মানে এটা একটা, মানে আই ডোন্ট নো, মানে সাকিবকে, এটা খুব। না, আমি একটু ব্যাখ্যা করি আপনাকে। জি। সেটা হলো যে সাকিব তো এমনি ইন্টেলিজেন্ট, তার হ্যাঁ, দেশ হ্যাঁ। বিদেশে মুহূর্তের মধ্যে হুম, পদচারণা, টাকা তো অগণিত টাকা তার, হুম, মানে টাকা অনেক সময় মানুষকে আন্দোলিত করে ফেলে। হুম। এত কিছুর পরে তার হয়তো মনে ধারণা হয়েছে যে ইমরান খান হতে পারলে ওয়াই নট মি, সেই হিসাবে ওকে। তার একটা চিন্তা ভাবনা থাকতে পারে। আরেকটা জিনিস সে এটাও বুঝেছে যে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, এই দলের জনপ্রিয়তা ক্ষণস্থায়ী, হুম, এই দলের জনপ্রিয়তা হলো কচু পাতার পানি, যে হুম, কোনো মুহূর্তে একটা তক্তা উল্টে গেলে তখন হুম, তাকেও নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাতে হবে, ছুটতে হবে। এটা বোঝার মতো বুদ্ধি তার আছে। আবার আওয়ামী লীগের শক্তি, তাদের মাসেল পাওয়ার, তাদের ইন্টারন্যাশনাল বেকার, এসব মিলেটলে সে কল্পনা করে চিন্তা করে দেখেছে যে তার জন্য আওয়ামী লীগ ইজ সেফ। এখানে নতুন কোন দলে গিয়ে যেখানে চেয়ারম্যানই ডিসাইড করে নাই যাবে কিনা, সেই জন্য সে চলে গিয়েছে। আমি যদি তাকে সেদিন যদি আশ্বস্ত করতাম, সে আরো হুম। বাজিয়ে দেখতো, এবং সে ওকে। যথেষ্ট ম্যাচিউর, তার সাথে কথাবার্তা আমি বুঝতে পেরেছি যে সে বাজিয়ে দেখতেই এসেছে। ওকে। থ্যাংক ইউ। আমরা আসলে, আমি যদিও আপনার প্রেস কনফারেন্সটা শুনেছিলাম, কিন্তু আবারও আমার দর্শকরা এবং আমিও খুব আনন্দ নিয়ে বা আগ্রহ নিয়ে শুনলাম। আমি একটা বিষয় আপনাকে একটু প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি অনেক সময়ই বলেছেন, আজকেও কিছুটা বলেছেন, যে বিএনপিকে আপনি মনে করেন যে যদি একটা এই সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বিএনপি এবার নির্বাচনে আসতো, বা বিএনপিকে আপনি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলেও আপনি মনে করে থাকেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এটার একটা এন্টিথিসিস আছে, সেটা হচ্ছে এরকম, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল 15 বছর, সেই জন্য একটা এন্টি এস্টাবলিশমেন্টের জায়গা থেকে বা এন্টি ইনকামেন্সির জায়গা থেকে হয়তো কেউ কেউ আওয়ামী লীগের বিরোধিতা করছেন। কিন্তু বিএনপিকেই সবচেয়ে পপুলার বলা যাবে কিনা, নাকি শুধু আওয়ামী লীগের বিরোধীরাই এখন জনপ্রিয় সেই জন্য এটা বলতে হবে? আর দুই হচ্ছে, বিএনপি কেন পপুলার হবে? বিএনপি 15 বছরে এমন কি নতুন আপনারা দিক নির্দেশনা দিলেন, আপনারা ভালো কথার কথা বললেন, বা বিএনপি এমন কি দল যেই দল আসলে দুর্নীতির বিপক্ষে কথা বলতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিপক্ষে কথা বলতে পারবে, তারুণ্যের পক্ষে কথা বলতে পারবে, সেইটি একটু আপনি একটু যদি আমাদের বলেন যে আপনি কোন প্যারামিটারে বিএনপিকে সবচেয়ে জনপ্রিয়তম দল মনে করেন, কোন প্যারামিটার আপনি মনে করেন যে বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করত। তবে আপনার কাছে এটি জানার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে রাজনীতিতে বিএনপির অবস্থান যথাযথ বলে মনে করেন কিনা। শতকরা 62% দর্শক মনে করেন যে হ্যাঁ তারা যথাযথ মনে করেন, শতকরা 38% তারা মনে করেন যে তারা যথাযথ মনে করেন না। 45,390 জন দর্শক ভোট দিয়েছেন। জনাব মেজর হাফিজ, আপনি কেন মনে করছেন যে বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তম দল এবং বিএনপি নির্বাচনে জিততো? বিএনপি কি করেছে আসলে, নাকি আওয়ামী লীগ, মানে বাংলাদেশের, আপনি যেহেতু খেলাধুলার কথা বললেন, সে খেলাধুলা থেকে বললেন যে আপনি আসলে দলে থেকে বাদ পড়েছেন বলে অন্য আরেকজন দল অন্য আরেকজন খেলতে চান্স পেল, সে ভালো খেলেছে বলে নয়, আপনি খারাপ খেলেছেন বাদ পড়েছেন সেজন্য আরেকজন খেলতে আসলো, ব্যাপারটা এরকম কিনা? আমার এই অ্যাসেসমেন্ট হলো বাস্তবতা নিরিখে। বাংলাদেশে যে বাস্তবতা, বর্তমান সরকার এত অপকর্ম করছে, ব্যাংক লুট, মানুষ হাইজ্যাক, এবং দুর্নীতির, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এখন বাংলাদেশ। প্রত্যেকটি প্যারামিটার, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এবং বাংলাদেশের মানুষ খুব গণতন্ত্র মনা, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। এইসব কারণে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। বিএনপি যে বিরাট কিছু, এই বিরোধী দল হিসেবে কি করার, বিএনপি তো আত্মরক্ষা করতে গত 16 বছর ধরে কেবল আত্মরক্ষাই করে আসছে, কেবল কোর্টে হাজিরা দিয়ে আসছে। আমি নিজেও কিছুদিন আগে জেল থেকে বের হয়েছি। সুতরাং বিএনপির কোনো কিছু করার দরকার নাই। বিএনপি যদি চুপচাপ ঘরে বসেও থাকে আগামী নির্বাচন পর্যন্ত, তাহলে পরবর্তী নির্বাচনে বিএনপি জয় অবধারিত। তার কারণ হলো
আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতা, সীমাহীন দুর্নীতি, সীমাহীন মাসেল পাওয়ার ব্যবহার, সীমাহীন সন্ত্রাস, এবং তারা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এটি শুধু আমার কথা নয়, অনেক দূরের দেশ যুক্তরাষ্ট্র, যারা পৃথিবীর মোড়ল, গণতন্ত্রের মানে লিডার অফ ওয়ার্ল্ড ডেমোক্রেসি, তারা পর্যন্ত তাদের মানবাধিকার রিপোর্টে, আপনারাই বলেন, দেশবাসী জানে, পৃথিবী জানে যে মানবাধিকার লঙ্ঘনের সীমা পরিসীমা নাই। বাংলাদেশে কোনো মানুষ নিরাপদ নয়, প্রত্যেকটা মানুষ ভয়ে আছে, প্রত্যেকটা মানুষ সেলফ সেন্সরশিপে আছে। এই যে আমি এখন কথা বলতেছি, আমার মাথাও তো চিন্তা যে কাল সকালে পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা। তো যাই হোক, এই পরিস্থিতিতে, এই ভয়ের আবহাওয়ায় বসবাস করতে করতে বাংলাদেশে মানুষ ফেড আপ। বাংলাদেশ বিএনপি কে কিছুই করতে হবে না। আওয়ামী লীগের অপকর্মের আওয়ামী লীগের অপকর্মের কারণে বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। দুটি দলকে বিএনপি তো না, এক সেকেন্ড, বিএনপি তো আগে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 16 বছর ধরে ক্ষমতায় আছে। তো বিএনপির ক্ষমতার আমলে কটা লোককে বিএনপি গুম করেছে, কটা লোক এভাবে বাংলাদেশে ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, এবং লুটপাটকারীদের বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত বলেছে যে আলম সাহেবের বিরুদ্ধে কোনো তদন্তও করা যাবে না। এগুলা কি বিএনপি আমলে হয়েছে? বিএনপির আমলে কোন রাজনীতিককে গুম করা হয়েছে? আমাদের একজন প্রতিমন্ত্রী সালাউদ্দিনকে শুধু গুমই না, তাকে ভারতে নিয়ে শিলংয়ের রাস্তায় ফেলে রেখেছে। আরে মারা গেলেও তো আমরা বাংলাদেশে মাটিতে মারা যেতে চাই, প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে যাওয়া প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে যাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত দুর্বল। সুতরাং এমন এক্সাম্পল সেট করেছে বর্তমান ক্ষমতাসীন দল যে এটাকে আর ভবিষ্যতে কেউ বিট করতে পারবে না। বিশেষ করে তাতে গণতন্ত্র হত্যা এবং ভোটিং যে মেশিনারিটা দেশের নির্বাচনকে যে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন পদ্ধতি, এই কারণে বিএনপি আগামী নির্বাচনে জিতে যাবে ইফ ইট ইজ এ ফেয়ার ইলেকশন। না, আমি শিওর যে এখন আমার দর্শকরা আমার এই প্রশ্নে হয়তো খুশি হবে না, কারণ কিন্তু আমার এই প্রশ্নগুলি করতেই হচ্ছে যে আপনি অনেকগুলি উদাহরণ দিয়েছেন, কিন্তু আমার কাছে আপনি দুর্নীতির কথা বলেছেন, ব্যাংক লুটের কথা বলেছেন, ব্যাংক হাইজ্যাকের কথা বলেছেন, দুর্নীতির অসংখ্য উদাহরণ আমি দিতে পারি, আমি ওদিকে গেলাম না। আপনি বিএনপি নেতাকর্মীদের উপর জেল জরিমানা বিদেশে নিয়েছেন সেটা বলেছেন, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে আসলে বিভিন্নভাবে মারা হয়েছে। আমি আহসানুল্লাহ মাস্টারের কথা বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে যে আমি বলতে পারি 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা, আমি বলতে পারি যে এরকম অসংখ্য ঘটনা এবং দুর্নীতির ঘটনা বিএনপির আমলে ঘটেছে। আমি আর ফর্দ বা লিস্টটি বড় না করি, আপনিও এর কিছু ব্যাপারে অনেক সচেতন। বাংলাদেশের একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাগুলির মধ্যে থেকে আসলে দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু হয়েছে, যদি আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে এই কথাগুলি বলি। আপনি বাংলাদেশকে এখন একটি বিভিন্ন জায়গায় আপনি ব্যর্থ বলছেন, অথচ অর্থনীতির বিভিন্ন সূচকে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে গেছে। জীবনযাত্রার কিন্তু আপনি একটি কি বলবো, একটি অবশ্যই দৃশ্যমান আপনি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। তারপরেও আপনি যদি এখন অ্যাপেল টু অ্যাপেল তুলনা করেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনি আমাকে বলেন আপনি জাতীয় পার্টির সময়ও জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন, আপনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের একরকম ছিলেন, আপনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আপনি অ্যাপেল টু অ্যাপেল বলেন যে বাংলাদেশের গণতন্ত্র কখন খুব ভালো অবস্থায় ছিল, কোন সময়ের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র এখনকার থেকে একটু অনেক বেশি ভালো ছিল, বা কিভাবে আপনি এটা বলবেন? সরি, আমি লম্বা প্রশ্ন করি। নো প্রবলেম, আমাকে একটু উত্তরটাও দিতে দেন। জি জি, শিওর। আমি রাজনীতি করি 36 বছর। তো প্রথম শুরু করেছিলাম জাতীয় পার্টিতে, 3 বছর ছিলাম, তারপর 1 বছর স্বতন্ত্র ছিলাম, স্বতন্ত্র নির্বাচিত হওয়ার পর তারপর 32 বছর বিএনপি করি। জাতীয় পার্টি, আমি যখন জাতীয় পার্টিতে ছিলাম এটা কোনো পার্টি ছিল না, এটা ছিল সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইং, এবং সেখানে আমাদের নির্বাচনের সময়ও ওই সেনানিবাসে গিয়ে টাকা নিয়ে আসতে হতো, এবং আমাদের ওই যে এরশাদের আমলে যে নির্বাচনগুলো হয়েছে ওগুলো কোনো নির্বাচনই হয়নি। সেখানে ওই আওয়ামী লীগ এর সাথে আতাত করেই এই জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, এবং কটা সিট দেওয়া হবে এগুলা নির্বাচনের আগেই বলে দেওয়া হতো। সুতরাং এই গেল জাতীয় পার্টির পোর্শন, ওইখানে আমি 3 বছর ছিলাম। তারপরে স্বতন্ত্র হওয়ার পর আমি পরিস্থিতি বিবেচনা করে 1 বছর স্বতন্ত্র থাকার পর দেখলাম যে আমাকে যদি রাজনীতি করতে হয় একটা ভালো বড় দলে যেতে হবে, সেই হিসাবে আমি বেগম জিয়ার অনুরোধে সাড়া দিয়ে জাতীয় বিএনপিতে যোগদান করেছি। তারপর বিএনপির যে রাজনীতি এবং আওয়ামী লীগের যে রাজনীতি, এর মধ্যে অনেক প্রভেদ আছে। বিএনপিতে আপনি যেসব ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়। আমি এখনো তার নিন্দা করি, সারা জীবনের নিন্দা করব, এবং এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তখন হয়তো নতুন বিএনপি বেগম জিয়া
সবেমাত্র ক্ষমতায় এসেছেন, আহ, হয়তো ভুলভ্রান্তি, কেউই তো ফেরেশতা না, ভুলভ্রান্তি হতে পারে। তবে যে গ্রেনেড হামলাটা, এটা একটি ধর্মান্ধ দল সেটি করেছে, তারা শাস্তিও পেয়েছে, ফাঁসিও হয়েছে। বিএনপি এর সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। একটা ক্ষমতাসীন দল, আজকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা বিএনপি মিটিং এ কি গ্রেনেড মারতে আসবে? একইভাবে ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, তারা কেন শেখ হাসিনার জনসভায় গ্রেনেড না না, হামলা করতে কেনটা যাবে? আমিও এটা বুঝতে করলে তো পারি, সরকার সংকটে কেনটা আমিও পড়বে। বুঝতে পারি। আমার শুধু প্রশ্ন, সুতরাং এই এটা তো অভিযোগ- এটা তো এটা তো এটা তো এটা তো এটা তো ফ্যাক্ট। সংসদে হাসাহাসি করেছিল বিএনপি সংসদ সদস্যরা গ্রেনেড হামলার পর এবং সেটা নিয়ে তারা উপহাস করেছিল, পারে, পরিহাস সংসদে করেছিল। আমি অন্য ফ্যাক্ট যদি আমি বাদও দিই, যেগুলো আমরা চোখে দেখেছি শুধু সেগুলি কথা বলি, যে আলামত লুকানো হয়েছে, সেগুলি কথা যদি আমরা বাদ ভাইয়া। দিই, পার্লামেন্টে কি করা হয়েছে সেটা আপনি বলেন। আপনিও তো আচ্ছা। নিশ্চয়ই সেগুলি খুব ভালো করে লক্ষ্য করেছেন এবং নিশ্চয়ই আমি উপস্থিত ছিলাম। রাইট, আমি সেটাই উপস্থিত বলতে ছিলাম। চাচ্ছি। আমাদের একজন সংসদ সদস্য বলেছে যে, আমাদেরই একজন সংসদ সদস্য যিনি এখন মৃত, তিনি বলেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে এই গ্রেনেড নিয়ে এসেছে। তো বাংলাদেশের